খালেদা জিয়া কবর থেকে উঠলে তারেককে ছুঁড়ে ফেলতেন। রাশেদ প্রধানের এক কথাতেই পঞ্চগড়ে রণক্ষেত্র। ক্ষমা চেয়েও শেষ রক্ষা হলো না। ক্ষমতা পেয়েই কি অতীতের রূপ দেখাচ্ছে ছাত্রদল যুবদল? স্বৈরাচারের পথে কি হাঁটছে বিএনপি? জাগপা অফিসে তাণ্ডবের পর সার্জিস আলমের চরম বিস্ফোরণ। রাজনীতিতে শব্দের চেয়ে শক্তিশালী আর কোনো অস্ত্র নেই। একটি শব্দ যেমন বিপ্লবের জন্ম দিতে পারে, ঠিক তেমনি একটি বেফাঁস বাক্য মুহূর্তের মধ্যে জ্বালিয়ে দিতে পারে আস্ত একটি জনপদ। কিন্তু গণতান্ত্রিক রাজনীতিতে বাক স্বাধীনতার সীমা আসলে কতটুকু? মতের অমিল হলে বা কোনো তীক্ষ্ণ সমালোচনার জবাব কি তবে লাঠি আর ভাঙচুর দিয়ে দিতে হবে? আমরা কি তবে আবারও সেই পুরনো অন্ধকার এবং অসহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতির দিকেই ফিরে যাচ্ছি? সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা এই প্রশ্নগুলোকে আবার নতুন করে উস্কে দিয়েছে। একটি মাত্র মন্তব্য, আর সেই মন্তব্যের জেরে রাতের অন্ধকারে এক পৈশাচিক তাণ্ডব। জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাগপা এর পঞ্চগড় জেলা কার্যালয়ে যে নজিরবিহীন ভাঙচুরের ঘটনা ঘটেছে তা আজ পুরো দেশের রাজনৈতিক অঙ্গনে এক বিশাল ভূকম্পনের সৃষ্টি করেছে। আর এই ঘটনার পর চুপ থাকেননি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার এবং জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। তিনি অত্যন্ত কড়া এবং বিস্ফোরক ভাষায় আঙুল তুলেছেন খোদ ক্ষমতাসীনদের দিকে, দিয়েছেন এক চরম অশনি সংকেত। কি ঘটেছিল পঞ্চগড়ে? কেন এই তাণ্ডব? আসুন ঘটনার একদম গভীরে প্রবেশ করি। ঘটনার সূত্রপাত একটি রাজনৈতিক অনুষ্ঠান থেকে। মঞ্চে বক্তব্য রাখছিলেন জাগপার মুখপাত্র আল রাশেদ প্রধান। বক্তব্যের এক পর্যায়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর সমালোচনা করতে গিয়ে এমন একটি বাক্য উচ্চারণ করে বসেন যা আক্ষরিক অর্থেই বারুদের স্তূপে আগুন ধরিয়ে দেয়। তিনি অত্যন্ত আক্রমণাত্মক সুরে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারেন, তবে সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকে তিনি ছুঁড়ে ফেলবেন। আমার মনে হয় ওনার চেষ্টা করা উচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জীবিত করা যায় কিনা, কারণ আমি নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি কবর থেকে উঠে এসে আরেকবার দাঁড়াতে পারে, উনি এই ৭২-এর মুজিববাদী সংবিধানকে ছুঁড়ে মারবেন, সাথে সাথে তার কুলাঙ্গার পুত্র বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করা জনাব তারেক রহমানকেও ছুঁড়ে ফেলবেন। একটু ভাবুন, দেশের প্রধানমন্ত্রী এবং একটি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে সরাসরি এমন ভাষায় আক্রমণ। স্বাভাবিকভাবেই এই বক্তব্যের পর পুরো রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র ঝড়। বিএনপি নেতাকর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথ, সব জায়গায় রাশেদ প্রধানের এই বিতর্কিত এবং শিষ্টাচার বহির্ভূত মন্তব্যের কড়া প্রতিবাদ জানানো হয়। অনেকেই তাকে অবিলম্বে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে জাগপা নেতা রাশেদ প্রধান পরবর্তীতে তার এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেন। সবাই ভেবেছিলেন হয়তো দুঃখ প্রকাশের মধ্য দিয়েই এই রাজনৈতিক উত্তাপের অবসান ঘটবে, কিন্তু আসল তাণ্ডব তো তখনও বাকি ছিল। রাশেদ প্রধান দুঃখ প্রকাশ করলেও ক্ষুব্ধ একটি গোষ্ঠীর কাছে তা যথেষ্ট ছিল না। শুক্রবার রাতের অন্ধকার নামতেই পঞ্চগড়ে জাগপার জেলা কার্যালয়ে নেমে আসে এক চরম আতঙ্ক। অভিযোগ ওঠে একদল ক্ষুব্ধ নেতাকর্মী অতর্কিতে হামলা চালায় ওই কার্যালয়ে। তাদের পৈশাচিক হামলায় কার্যালয়ের টিনের সীমানা বেড়া সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, ভেতরের চেয়ার টেবিল আসবাবপত্র তন্ন তন্ন করে ভাঙচুর করা হয়।
জাগপা নেতাদের সরাসরি অভিযোগ এই নজিরবিহীন হামলা এবং তাণ্ডব চালিয়েছে খোদ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, রাশেদ প্রধানের মন্তব্য হয়তো রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করেছিল, কিন্তু তার জবাবে রাতের অন্ধকারে একটি রাজনৈতিক দলের কার্যালয়ে এভাবে হামলা এবং জুতা নিক্ষেপ করা কি গণতান্ত্রিক আচরণ? এটি কি সেই পুরনো স্বৈরাচারী কালচারের নগ্ন বহিঃপ্রকাশ নয়? আর ঠিক এই জায়গাটিতেই এন্ট্রি নেন সার্জিস আলম। 17 এপ্রিল রাত তখন ঠিক 9টা। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন, আর সেই একটি স্ট্যাটাসই ক্ষমতাসীনদের মসনদে এক বিশাল সতর্কবার্তার ঘণ্টা বাজিয়ে দেয়। সার্জিস আলম এই ঘটনাটিকে অত্যন্ত কড়া ভাষায় ধিক্কার জানিয়ে একে রাজনৈতিক অসহিষ্ণুতা এবং স্বৈরাচারের পথে হাঁটার লক্ষণ হিসেবে আখ্যায়িত করেন। তিনি তার স্ট্যাটাসে সরাসরি অভিযোগ করে লেখেন, পঞ্চগড় জেলা বিএনপির নেতাকর্মীরা জাগপা কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর ও তাণ্ডব চালিয়েছে। সার্জিস অত্যন্ত যৌক্তিক একটি পয়েন্ট তুলে ধরেন। তিনি বলেন, রাজনীতিতে মতের বিরোধ থাকবেই, বক্তব্যের জবাবে বক্তব্য আসবে, রাজপথে বিক্ষোভ বা মিছিল হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার মানে এই নয় যে আপনি পেশি শক্তি ব্যবহার করে সহিংসতা চালাবেন। সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সার্জিস আলমের স্ট্যাটাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং তাৎপর্যপূর্ণ অংশটি ছিল তার শেষ সতর্কবার্তা। তিনি বর্তমান ক্ষমতাসীনদের উদ্দেশ্যে একটি আয়না ধরে বলেছেন, যারা অল্প সময়ের মধ্যেই নিজেদের সর্বেসর্বা বা সবকিছু নিয়ন্ত্রক ভাবতে শুরু করেছেন, তাদের উচিত অতীত রাজনৈতিক অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া। একটু গভীরভাবে চিন্তা করুন এই লাইনটির অর্থ। সার্জিস মূলত মনে করিয়ে দিচ্ছেন সদ্য বিদায় নেওয়া সেই পতিত স্বৈরাচারের কথা। তিনি মনে করিয়ে দিচ্ছেন যে ঠিক একই রকম দাম্ভিক আচরণ, বিরোধী মতকে দমন করার চেষ্টা এবং রাজনৈতিক অসহিষ্ণুতার কারণেই অতীতে পরাক্রমশালী ক্ষমতাসীনদেরও পতন ঘটেছে। ক্ষমতার অহংকার যে কত দ্রুত ধুলোয় মিশে যেতে পারে তা তো এই দেশ মাত্র কিছুদিন আগেই দেখেছে। সার্জিসের এই বক্তব্য আজ একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে এত রক্ত ঝরল, সেই বাংলাদেশে কি আবারও পেশি শক্তি আর ভাঙচুরের রাজনীতি ফিরে আসছে? পঞ্চগড়ের এই ঘটনা আজ শুধু একটি কার্যালয় ভাঙচুরের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটি ভয়ঙ্কর অশনি সংকেত। জাগপা জেলা কার্যালয়ে হামলার বিষয়ে অভিযুক্ত রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা দায় স্বীকার করা হয়নি। কিন্তু পুরো পঞ্চগড় জুড়ে এখন এক চরম থমথমে উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মনে শঙ্কা, এরপর কি? সার্জিস আলম ঠিকই বলেছেন, রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের সহিংসতা গণতন্ত্রের জন্য চরম হুমকি। এ ধরনের অসহিষ্ণু আচরণ পুরো দেশকে আবারও একটি অস্থিতিশীলতার অন্ধকার গহ্বরে ঠেলে দিতে পারে। রাশেদ প্রধানের মন্তব্য যেমন সমর্থনযোগ্য নয়, ঠিক তেমনি তার প্রতিশোধ হিসেবে রাতের অন্ধকারে কার্যালয় ঘুরিয়ে দেওয়াটাও কোনো সুস্থ রাজনীতির লক্ষণ হতে পারে না। ক্ষমতা চিরস্থায়ী নয়। যারা আজ নিজেদের সর্বেসর্বা ভাবছেন, সার্জিসের এই সতর্কবার্তা তাদের জন্য এক বিশাল রিয়েলিটি চেক। ভবিষ্যৎ রাজনীতি কোন পথে এগোবে? আমরা কি অতীত থেকে শিক্ষা নেব, নাকি সেই একই ভুলের পুনরাবৃত্তি করে আবারও কোনো পতনের দিকে এগিয়ে যাব? উত্তর হয়তো লুকিয়ে আছে সময়ের হাতেই। দেশের রাজনীতির অজানা সমীকরণ, পর্দার আড়ালের খেলা এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।
সেই সাথে অন করে রাখুন বেল আইকন।